দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু। আর শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। আমিরের নামে কালশি থেকে ইসিবি চত্বর সড়কের নামকরণ। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, আগামীকাল থেকে আরও বাড়বে তাপমাত্রা। ঢাকা সহ দেশের 4 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। যৌথ অভিযান থাকায় বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিকেলে ঘোষণা হতে পারে 4র্থ ধাপের তফসিল। আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভোলার উত্তাল মেঘনা নদী। ধসে গেছে নদীর তীর সংরক্ষণের একটি ব্লক, লঞ্চঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মাছঘাট ক্ষতিগ্রস্ত। এবং 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে 24 ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। কাতার ও বাংলাদেশের মধ্যে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও কাতারের আমিরের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর আগে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ নেতা কাতারের আমির প্রধানমন্ত্রী কার্যালয়ে পৌঁছালে টাইগার গেটে তাকে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে সঙ্গে নিয়ে শিমুল হলে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। প্রায় 30 মিনিট একান্ত বৈঠকে অংশ নেন দুদেশের প্রধান। এরপর গ্লোবাল হলে আনুষ্ঠানিক ফটো সেশন করেন এই দুই নেতা। বেলা 11টার দিকে চামেলি হলে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কাতারের আমির ও বাংলাদেশের প্রধানমন্ত্রী। এ সময় উপস্থিত দুদেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তারা। তারা আলোচনা করেন কাতার ও বাংলাদেশের মধ্যে 10টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের বিষয়ে। এরপর করবি হলে 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুদেশের প্রতিনিধি স্বাক্ষর করেন দ্বৈত কর পরিহার ও কর ফাঁকি, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, উভয় দেশের পারস্পরিক বিনিয়োগ, উন্নয়ন ও সুরক্ষা, দুদেশের মধ্যকার দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তি। এ সময়ে শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ও ক্রীড়া ক্ষেত্র এবং কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত 5টি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। এদিকে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বের নিদর্শন স্বরূপ মিরপুর ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতার আমিরের নামে নামকরণ করেছে বাংলাদেশ সরকার। ভিডিও কনফারেন্সে এ সড়ক এবং মিরপুরের কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্কের উদ্বোধন করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। এবারে তীব্র দাবদাহ প্রসঙ্গ। আগামীকাল থেকে তাপমাত্রা আরও বাড়বে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার ও রাঙ্গামাটি জেলা সহ রাজশাহী ও খুলনা এবং ঢাকা, রংপুর ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এদিকে ঢাকা সহ দেশের 4টি অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। এরপর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও খুলনায়। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে তাপ প্রবাহের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল, রংপুর অঞ্চলে গরমের তীব্রতা কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে।
রংপুরে কিন্তু বেশ কদিন ধরে যে তীব্র তাপদাহে কিন্তু পড়ছে রংপুরের জনজীবন। একদিকে তীব্র গরমের পাশাপাশি কিন্তু যেটি যোগ হয়েছে সেটি হলো তীব্র লোডশেডিংও কিন্তু রংপুর অঞ্চলে আমরা লক্ষ্য করেছি। তবে আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে এই তীব্র গরমের সাথে সাথে লোডশেডিং এ কিন্তু অতিষ্ঠ রংপুরের জনজীবন। বিশেষ করে আপনাকে যদি বলে রাখি যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যে হাসপাতালগুলো রয়েছে সেখানে কিন্তু গরমজনিত নানা রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা দেখেছি যে সেখানে বাড়তি একটি রোগীদের চাপও কিন্তু সামাল দিচ্ছে হাসপাতালের চিকিৎসকরা। তবে সব মিলে যদি বলা যায় যে আজকে রংপুর আবহাওয়া অফিস তাদের যে তাপমাত্রা নির্ধারণ, রংপুরে কিন্তু এখনো 36°C ঘরে কিন্তু তাপমাত্রা বিরাজ করছে। তবে এই তাপমাত্রা আগামী কদিন এভাবে অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন। তবে আগামী এই মাসের শেষের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া অফিস। তবে সব মিলে যদি বলি উপমা, রংপুরে যে তীব্র তাপদাহে আমরা বিশেষ করে দেখেছি যে কর্মজীবী মানুষরা কিন্তু এই গরমে খুব একটা কিন্তু বের হচ্ছে না। বিশেষ করে যারা কর্মজীবী মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু আসলে অনেক বিপাকে পড়েছে এখানকার। তবে সব মিলে যদি উপমা বলি যে রংপুরে কিন্তু তীব্র গরমের পাশাপাশি যে লোডশেডিং সেটি কিন্তু এখানকার মানুষের জনজীবনে কিন্তু অতিষ্ঠ করে দিচ্ছে এমনটাই কিন্তু এখানকার মানুষজন বলছে। তবে এই গরমে মানুষজন কিন্তু একটু স্বস্তির নিঃশ্বাস নিতে আমরা দেখেছি যে গাছতলা এবং বিনা প্রয়োজনে কিন্তু বাড়ি থেকে বের হচ্ছে না এমনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এই ছিল উপমা রংপুর থেকে তীব্র গরমের সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে তাপ প্রবাহের খবর জানাতে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। চলে যাচ্ছি পরের সংবাদে। যৌথ অভিযান থাকায় বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। আন্তঃ মন্ত্রণালয়ের সভা শেষে দুপুরে সাংবাদিকদের এই কথা জানান ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইসি সচিব বলেন, বর্তমানে বান্দরবানের থানচি, রোমা ও রোয়াংছড়ি উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। এই জন্য এই ৩ উপজেলার নির্বাচন স্থগিত রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক, পুলিশের আইজিপি, অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ। এদিকে ৬ষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচনে ৪র্থ ধাপের তফসিল হতে পারে আজ। দেশবিরোধী অপশক্তি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। কাদের বলেন, বিএনপি নির্বাচন, শান্তি ও উন্নয়নের বিরোধিতায় লিপ্ত। সারা দেশে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। খালেদা জিয়া অধীনে ছিল নির্বাচন কমিশন, গুন্ডা দিয়ে নির্বাচনের কেন্দ্র দখল, জাল ভোট, ভুয়া ভোট, ভোট ডাকাতি, এইসব ছিল বিএনপির প্র্যাকটিস। শেখ হাসিনা সেই প্র্যাকটিস থেকে বাংলাদেশের গণতন্ত্রকে উদ্ধার করেছেন। ফরিদপুর সংঘটিত 2 শ্রমিককে পিটিয়ে হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে সুষ্ঠু তদন্ত চায় দলটি। এজন্য বিএনপির পক্ষ থেকেও আলাদা কমিটি করা হয়েছে। নয়াপল্টনের সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ক্ষমতাসীনরা নিজস্ব বাহিনী বানিয়ে বিরোধী নেতা কর্মীদের উপর অত্যাচার করছে বলেও অভিযোগ করেন রিজভী। সরকার আইন শৃঙ্খলা বাহিনী ও যুবলীগ, ছাত্রলীগ ক্যাডারদের দিয়ে নিজস্ব সেনা দল গঠন করে নিজ দেশে জনগণের বিরুদ্ধে প্রতিনিয়ত চালাচ্ছে সাঁড়াশি অভিযান। কিন্তু ক্ষমতার নেশায় আচ্ছন্ন দখলদার আওয়ামী সরকার বিএসএফ এর বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না। ভোলার উত্তাল মেঘনা নদী আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। তীব্র স্রোত আর লঞ্চ ঘাটে ভেড়ার আঘাতে ভোলা সদর উপজেলার ইলিশা এলাকায় মেঘনা নদীর তীর সংরক্ষণের একটি পয়েন্টে হঠাৎ করে প্রায় 50 মিটার সিসি ব্লক ধসে গেছে। এতে সেখানে থাকা লঞ্চঘাট সহ 5টি ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মাছঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার মধ্যরাতের দিকে তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধের ইলিশা লঞ্চঘাট এলাকায় এই ধসের ঘটনা ঘটে। এতে করে ওই এলাকার মানুষের মাঝে ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতি সেখানকার লোকজন তাদের ব্যবসা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিতে শুরু করেছে। ভাঙন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের দ্রুত পদক্ষেপের দাবি জানান তারা। তীর সংরক্ষণ সিসি ব্লক বাঁধের 5 মিটার এলাকায় ধস দেখা দিলে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ওই এলাকা পরিদর্শন শেষে সেখানকার BIWT এর লঞ্চ ঘাটটি অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দেন। যাতে অতি সত্বর এখানে জিও ব্যাগ এবং ব্লক নির্মাণ করে আমাদের প্রেরণা ফলামত যেই বরাদ্দ এনেছেন সেই কাজ শুরু হবে এবং মাঝে যে চরটা রয়েছে এই চরটা অপসারণের মাধ্যমে এখানে স্থায়ীভাবে যাতে আর কোনো ধসের সৃষ্টি না হয় সে ব্যাপারে দ্রুত কাজ করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, এই মুহূর্তে ভোলা থেকে সংযুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে উত্তাল মেঘনার সিসি ব্লকে ভাঙন নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। ধন্যবাদ আপনাকে উপমা। আমি এখন আছি ভোলা ইলিশা লঞ্চ ঘাটের একটি টার্মিনালে এখন অবস্থান করিতেছি। এখানে আপনাকে একটু দেখাতে চাই যে গতকাল মধ্যরাতে হঠাৎ করেই কিন্তু এখানের যে বেড়িবাঁধটি রয়েছে বেড়িবাঁধটির ব্লক হঠাৎ করে মধ্যরাতে ধসে পড়ে গিয়েছে, যার কারণে কিন্তু এখানকার যারা এই লঞ্চ টার্মিনালকে ঘিরে যারা এখানে বসবাস করছেন তারা কিন্তু খুব আতঙ্কের মধ্যে রয়েছেন। এই বেড়ি ধসের কারণে কিন্তু এখানে 5টি দোকান এখান থেকে গত রাতেই সরিয়ে ফেলানো হয়েছে। 2টি দোকান কিন্তু বেড়ি বাঁধের ভাঙার ভিতরে পড়ে গিয়েছে। এখন আপনি দেখতে পাচ্ছেন দোকানিরা কিন্তু কাজ করছে। এই বেড়িবাঁধকে ঘিরে এই টার্মিনালকে ঘিরে কিন্তু এখানে প্রায় 10,000 লোকের বসবাস রয়েছে। এখানে একটি মাছ ঘাট সহ কিন্তু অনেক লোকের এখানে যে ব্যবসা বাণিজ্য রুজির কিন্তু একটি জায়গা রয়েছে। গতকালে হঠাৎ বেড়ি ধসে যাওয়ার ফলে কিন্তু এখানকার ব্যবসায়ীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। সকাল থেকে টার্মিনালটিতে লঞ্চ চলাচল কিন্তু বন্ধ রয়েছে। এর আগেও কিন্তু এখানে বেড়ি ধসে পড়ে কিন্তু গোলক ধসে পড়ে এখানে একজন বৃদ্ধ মৃত্যুবরণ করেছে। তার কারণে কিন্তু মানুষ এখন সকাল থেকে এবং গতকাল মধ্যরাত থেকে কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছে। আমার সাথে এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আমাকে যেমনটা বলছেন যে এখানে প্রায় 20 মিটার বেড়ি ধসে পড়েছে এবং প্রস্থ 3 মিটার বেড়ি ধসে পড়ছে, কিন্তু সকাল থেকে বেড়ি বাঁধের যেই বেড়ি ধসে পড়ছে সেটা কিন্তু 50 মিটারের কাছাকাছি এবং প্রস্থ কিন্তু 5 মিটারেরও বেশি ধসে রয়েছে, যার কারণে কিন্তু এলাকার মানুষ অবস্থান করতেছে। কিছুক্ষণ আগেও কিন্তু এখানে জোয়ারের ফলে বেড়ি ধসে পড়েছে। জোয়ার কমে গেলে কিন্তু আবার যখন নদীতে বাটা নামবে তখন কিন্তু আবার বেড়ি ধসার সম্ভাবনা রয়েছে। এই জন্য এখানকার মানুষ খুব আতঙ্কের মধ্যে রয়েছে। তো এই ছিল ভোলা থেকে আমার বেড়ি ধসে পড়া নিয়ে সর্বশেষ খবর। উপমা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে সংযুক্ত ছিলেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। 2 চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে 24 ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা। আজ সকাল 6টা থেকে আগামীকাল সকাল 6টা পর্যন্ত ব্যক্তিগত চেম্বার, হাসপাতালে নতুন রোগী ভর্তি, ডায়াগনস্টিক সেন্টারে নতুন রোগীর সেবা কার্যক্রম বন্ধ থাকবে। দক্ষিণ চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও মহানগরীর মেডিকেল সেন্টার হাসপাতালের ঈদের আগের দিন রাতে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাসের ওপর হামলাকারী সৈয়দ চেয়ারম্যান সহ অন্যান্য আসামিদের গ্রেপ্তার ও আটক আসামির জামিন বাতিলের দাবিতে দফায় দফায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে প্রাইভেট প্র্যাকটিস বন্ধ সহ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখার নেতৃবৃন্দরা। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ MV আবদুল্লাহ দুবাইয়ের আলহামরিয়া বন্দরের জেটিতে ভিড়েছে। জিম্মি দশা থেকে মুক্তি পাওয়ার 9 দিন পর সোমবার আমিরাতের স্থানীয় সময় রাত 7:30টার দিকে জাহাজটি সমুদ্র বন্দরের জেটিতে নোঙর করে। রাতে জাহাজ পরিদর্শনে যান আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত আবু জাফর ও বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল BM জামাল সহ কর্মকর্তারা। SM আরিফের রিপোর্ট। 31 দিন জিম্মি থাকার পর 13 এপ্রিল সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে মুক্তি পায় বাংলাদেশের জাহাজ MV আবদুল্লাহ। এরপর 23 নাবিক নিয়ে সোমালিয়ার ড্রা থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হয় জাহাজটি। 8 দিন পর ওমান উপসাগর হয়ে নিরাপদে ফুজাইরা উপকূল ও হরমুজ প্রণালী পার হয়ে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া সমুদ্র বন্দরের বহির্নোঙরে যায়। পরে বহির্নোঙর থেকে জেটিতে পৌঁছায় MV আবদুল্লাহ। বাংলাদেশ সময় সোমবার রাতে জাহাজটি বন্দরের জেটিতে ভেড়ানো হয়। জেটিতে পৌঁছানোর পর মুক্ত নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেয় মালিকপক্ষ। গত 12 মার্চ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। অস্ত্রের মুখে
23 নাবিকসহ জাহাজটিকে জিম্মি করে দস্যুরা। পরে মুক্তিপণের বিনিময়ে 13 এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। মুক্ত হওয়ার পরেই 1450 নটিক্যাল মাইল দূরে থাকা আরব আমিরাতের আল হামরিয়া বন্দরের উদ্দেশ্যে 23 নাবিক নিয়ে রওনা হয় জাহাজটি। তবে মুক্ত হওয়া নাবিকরা কবে নাগাদ দেশে ফিরবেন তা এখনও জানা যায়নি। SM আরিফ, মাইটিভি। দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে সোমবার রাত 9টায়। রাতে বিদ্যুৎ বিভাগের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, সোমবার 16,233 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। বর্তমানে দেশব্যাপী চলছে তীব্র তাপদাহ। এই মুহূর্তে জনজীবনে স্বস্তি বজায় রাখতে বিদ্যুৎ বিভাগ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনে কাজ করে যাচ্ছে। এর আগে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল গতকাল 15,666 মেগাওয়াট। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কাতারের আমিরের বৈঠক, 5টি চুক্তি ও 5টি সমঝোতা স্মারক সই। আমিরের নামে কালশি থেকে ইসিবি চত্বর সড়কের নামকরণ। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন, আগামীকাল থেকে আরও বাড়বে তাপমাত্রা। ঢাকা সহ দেশের 4 অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস। যৌথ অভিযান থাকায় বান্দরবানের 3 উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বিকেলে ঘোষণা হতে পারে 4র্থ ধাপের তফসিল। আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ভোলার উত্তাল মেঘনা নদী। ধসে গেছে নদীর তীর সংরক্ষণের একটি ব্লক। লঞ্চঘাট, ব্যবসা প্রতিষ্ঠান ও একটি মাছঘাট ক্ষতিগ্রস্ত। এবং 2 চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রামে বেসরকারি ক্লিনিকগুলোতে 24 ঘন্টার জন্য চিকিৎসা সেবা বন্ধ। দর্শক, সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytv নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা, facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুণ্ডু। আল্লাহ হাফেজ।